নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসিতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিবারের মতন ভোট আসলেই যে দিল্লি থেকে রাজনেতাদের আগমন, তাদের ভোকাল টনিক, শক্তিবর্ধক ট্যাবলেট, শক্তি যোগানোর জন্য যে মালিশ তেল নিয়ে আসে, বিজেপি কর্মীদেরকে যে উজ্জীবিত করে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এসআইআর প্রক্রিয়া হওয়ার বহু আগে একবার অমিত শাহ কলকাতায় এসেছিলেন। সেখানে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে এত দুর্নীতি, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন ভাইপোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে না? ইডি সিবিআই এত তদন্ত হচ্ছে, তার কোনো নিষ্পত্তি হচ্ছে না। প্রত্যেকেই জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়, তাহলে কি বিজেপি দিল্লি নেতৃত্ব এবং মমতা ব্যানার্জির মধ্যে একটা বোঝাপড়া আছে, সেটিং আছে? ঠিক অমিত শাহ কলকাতা ছাড়ার পরে 2-4 দিনের মধ্যে ইডি অভিযান হয়ে গেল, আইপ্যাক অফিসে হামলা, তারপরে একটা ইতিহাস। এই যে বাজার গরম করে রাখা ভোট প্রচারের জন্য, আরজিকর কাণ্ডের কোনো মীমাংসা না হওয়া, যে অভয়ার মা বিচার পেল না, তাকে কেউই বিচার পাইয়ে দিতে পারেনি, না বিজেপি, না সিপিএম, না সুপ্রিম কোর্ট, না ভারতের বিচার ব্যবস্থা। বাধ্য হয়ে হয়তো তার রাগ, গায়ের জ্বালা মেটাবার জন্য ভোটে দাঁড়িয়েছেন, বিজেপির হয়েই দাঁড়িয়েছেন। হয়তোবা উনি জিতবেন কি জিতবে না সেটা 4 মেই বলে দেবে। অমিত শাহ যখনই আসে কিছু না কিছু টনিক দিয়ে যায়, এবারও কিন্তু ব্যতিক্রম নয়। অমিত শাহ কলকাতায় এলেন এবং চার্জশিট প্রকাশ করলেন। অমিত শাহ বা বিজেপি চার্জশিট প্রকাশ করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এখন চার্জশিট কোর্টের মাধ্যমে প্রকাশিত হয়। পুলিশ, থানা, ইডি, সিবিআই এনারা প্রকাশ করেন কারো বিরুদ্ধে যে দুর্নীতি করেছে। তা এখন মমতা ব্যানার্জি বা টিএমসি দলের এত দুর্নীতি থাকা সত্ত্বেও, প্রুফ হওয়া সত্ত্বেও, ধরা পড়া সত্ত্বেও কোর্ট, পুলিশ প্রশাসন, ইডি, সিবিআই এনাদের দ্বারা চার্জশিট দেওয়া হলো না, প্রকাশ করা হলো না। উনি জনতার দ্বারা বা জনতার সামনে চার্জশিট প্রকাশ করছেন। কি চার্জশিট প্রকাশ করেছেন? না 15 বছরে কি কি দুর্নীতি করেছে, 15 বছরে কত অপশাসন হয়েছে, 15 বছরে কত খুন হয়েছে, কত ধর্ষণ হয়েছে, প্রাকৃতিক সম্পদ কত লুট হয়েছে, চাকরি হয়নি, প্রাইমারি বলুন, এইচএস বলুন, যত স্কুল শিক্ষক আছে তাদের নিয়োগ হয়নি, ডিএ দেয়নি, ডিএর ধর্না, আরজিকর কাণ্ডের সমাধান হয়নি। এই যে নানান ফিরিস্তি, এই ফিরিস্তির একটা লিস্ট বানিয়ে পাবলিককে শোনাচ্ছে। মানে মায়ের কাছে মাসির গল্প। আমরা জনতা, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে কিভাবে বসবাস করছি, পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে যে বসবাস করছে, প্রাণটা যে হাঁসফাঁস হয়ে যাচ্ছে, সেইটা অপর যে আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসীই নয়, যে এখানে থাকেই না, সেই দিল্লি থেকে, বোম্বে থেকে এসে যদি বলে যে আপনাদের এই এই দুর্নীতি হয়েছে, আপনি এই করব, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি গরমে উপভোগ করছেন, গরম উপভোগ করছেন, গরমে হাঁসফাঁস করছেন। আর শ্রীনগর থেকে কেউ যদি খবরে দেখে যে কলকাতা বা পশ্চিমবঙ্গে মাত্রাতিরিক্ত গরম পড়েছে, আপনাকে ফোনে বলল, তখনই আপনি বিশ্বাস করলেন হ্যাঁ সত্যি করে গরম পড়েছে। ব্যাপারটা ঠিক সেরকম। তো চার্জশিট সেটা প্রকাশ করা, এই নতুন বা এরকম পুরনো জিনিস না দেওয়াই ভালো ছিল। আসল কথা হচ্ছে আজকে বিজেপি বুথ লেভেল বা নিচু লেভেলের সংগঠন নেই এখনো পর্যন্ত। যেটুকু ভোট পাবে বা যেটুকু প্রচার হচ্ছে, মানুষের স্বতঃস্ফূর্ত একটা চাহিদা বলুন বা স্বতঃস্ফূর্ত একটা বিজেপিকে নিয়ে আসার মনের মধ্যে যে একটা জায়গা তৈরি করে ফেলেছে। তাছাড়া এই ব্যতিরেকে বিজেপির সাংগঠনিক পরিকাঠামো খুবই দুর্বল। যেটুকু
এখন আরএসএস এসে করছে সেইটুকুই। এর বাইরে কিন্তু কয়েকজন নেতা ছাড়া, কলকাতায় ভাষণ দেওয়া ছাড়া গ্রামীণ অঞ্চলে বা মফস্বল জেলাভিত্তিক অঞ্চলে পরিকাঠামো খুবই দুর্বল এবং মানুষের পাশে দাঁড়ানো দুরস্ত। এখন এই চার্জশিট প্রকাশ করে উনি কি বোঝাতে চাইলেন? ওনার কাছে আমার প্রশ্ন, একজন বাঙালি হিসাবে, যে ভয় কাটিয়ে ভরসা দিতে পারবেন কি? যেসব মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে, যাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, যাদের মায়ের কোল শূন্য করে দিচ্ছে, সেই সব জায়গাতে ভরসা দিতে পারবেন? সেই সাহসিকতা জোগাতে পারবেন? দেখুন, আজকে ভবানীপুর নিয়ে টানটান উত্তেজনা। এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসেছেন নন্দীগ্রামে হেরে। আর ওই নন্দীগ্রামে শুভেন্দু ছিল প্রতিদ্বন্দ্বী, সেই শুভেন্দু আবার ভবানীপুরেও দাঁড়িয়েছে। এবারে কিন্তু মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়াতে সাহস করেনি। এই ভবানীপুর হচ্ছে মুখ্যমন্ত্রী নিজের গড়, নিজের পাড়া বলুন বা ওখানকার বাসিন্দা। শুধু তাই নয়, ভবানীপুরে বিধায়ক হওয়ার পরে উনি কোনোদিন ভবানীপুরে ভিজিট করেননি বা কোনো কিছু করেননি। যা করেছেন ওরা ভাইরা, নিজের ভাইয়ের বউ বা ফিরহাদ হাকিম বা ওখানকার টিএমসি যত ছোট বড় নেতা আছে তারাই। আজকে কালীঘাট এবং ভবানীপুর চত্বর টোটাল অ্যাসেম্বলিটাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এখন মমতা ব্যানার্জি চারিদিকে সভা করে বেড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গে, অভিষেক ব্যানার্জিও করে বেড়াচ্ছে, কিন্তু ভবানীপুরে উনি কি প্রচার ছেড়ে দিয়েছেন? তা কিন্তু দেননি। ওখানে ফিরহাদ হাকিম ওই অঞ্চলে জিতে মেয়র হয়েছে, পুরো ফিরহাদ হাকিম ভবানীপুরের দায়িত্ব নিয়েছে, প্রচার করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাই প্রচার করছে, মানে প্রচারের কাজ কন্টিনিউ চলছে। এমত অবস্থায় ফিরহাদ হাকিম যখন ওদিকে প্রচারে যায়, তখন কোনো ফ্যামিলি একজন হয়তো অনুযোগ করেছেন বা অভিযোগই করেছেন যে জমা জল পাস হয় না, ঠিক মতন কাজ করে না বা কাজ হয় না। এই অভাব অভিযোগটা সে মেয়রকে সামনে রেখে তারা করতেই পারে। পরক্ষণে ফিরহাদ হাকিম সেখান থেকে চলে যাওয়ার পরে ওখানকার যে কাউন্সিলর যে অভিযোগ করেছিলেন, ওনার বাড়িতে ঢুকে হুমকি এবং দেখে নেব, এই নানান রকমের একটা থ্রেড দেওয়া বা থ্রেড কালচার, মানে এক কথায় ভয়ে সন্ত্রস্ত করে রেখে দেওয়া পুরো ভবানীপুর অঞ্চলটাকে। 7টা না 8টা ওয়ার্ড আছে এবং মুখ্যমন্ত্রী নাই বা থাকলো, মুখ্যমন্ত্রী কাট আউট ওখানে রেডি করে রেখে দিয়েছে এবং প্রত্যেকে বলছে যে মুখ্যমন্ত্রী না থাকলেও কোনো অসুবিধা নেই, মুখ্যমন্ত্রী কাট আউট আছে, ওখানে সেলফি তুলো আর ঘর যাও। কারা সেলফি তুলছে, কারা সেলফি তুলছে না, কে কি কথা বলছে, গতিবিধি মানুষের এই যে নজর রাখা, ভবানীপুরবাসীর দম বন্ধ হয়ে গেছে। তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ হয়েছে। এই যে ভয়, তারা প্রতিনিয়ত 5 বছর 6 বছর ধরে ভয়ে সন্ত্রস্ত হয়ে তারা জীবন কাটাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটি নাগরিক কি কলকাতা, তাহলে গ্রাম অঞ্চলের কি অবস্থা হতে পারে? গ্রাম অঞ্চলের মানুষরা যে কত ভয়ে থাকে আর কত বীরত্বের সঙ্গে এখনো বিজেপির ঝান্ডা ধরে আছে, অমিত শাহ বা বিজেপির পার্টি কর্মীরা সেই ভয়কে তাড়াতে পারবে কি? যদি তাড়াতে পারে তাহলে কিন্তু এই চার্জশিটের কাজ থাকবে বা দাম থাকবে বা নাম হবে। নচেত ওই শক্তিবর্ধক জাপানি তেল বলুন বা ট্যাবলেট বলুন, ও ক্ষণিকের উত্তেজনা থাকবে, বাকি অটোমেটিক শরীর ঠান্ডা হয়ে যাবে। শুধু ভোট এলো আর এরকম একটা নতুন নতুন টনিক নিয়ে এলাম পাবলিকের জন্য, তা করলে কিন্তু হবে না। পাবলিককে ভরসা দিতে হবে, ভয় কাটাতে হবে, সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে,
দু ঘা খেতেও হবে, লড়তে হবে, তবে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ বিজেপি কর্মী নেতা নেত্রীরা প্রত্যেকে আমাদের পাশে আছে, আমরা বাংলাদেশ হতে দেব না, আমরা আমাদের জায়গা দখল করে রাখবো, মাটি শক্ত করব। তার আগে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা সম্ভব নয়। তার কারণ টিএমসি প্র্যাকটিস ম্যাচ অলরেডি শুরু করে দিয়েছে, যেখানে সিআরপিএফ জওয়ান থাকা সত্ত্বেও পুলিশকে পিটিয়ে মারে এবং রামনবমী মিছিল চলাকালীন সেখানে সংঘর্ষ হয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সুরক্ষা বল থাকা সত্ত্বেও, তাহলে এই নির্বাচন মিটে যাওয়ার পরে যে ভোট পরবর্তী হিংসা একটা পশ্চিমবঙ্গের সংবিধানে বা অভিধানে লিপিবদ্ধ হয়ে আছে, তা কিন্তু পুনরাবৃত্তি হবে। এই কথাগুলো কিন্তু মনে রাখা দরকার। অমিত শাহকে, শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, যত বড় নেতা আছে কলকাতায় বসে শুধু মিডিয়ার সামনে ভাষণ না দিয়ে কর্মীদের পাশে যদি দাঁড়ান, সেটাই হবে আপনাদের মঙ্গল। নমস্কার। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।